গঙ্গা নদী পবিত্র, তার নিজস্ব ধর্মীয় আধ্যাত্মিক মাহাত্ম্য রয়েছে। একথা দেশের প্রতিটি নাগরিকই শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেন। কিন্তু সেই পবিত্র নদীর উপর বা তার জলের উপর নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাওয়া কি এমন কোনো অপরাধ যার জন্য কোনো দেশের যুব সমাজকে সোজা 3টে মাস জেলে পচতে হয়? আইনের চোখে যা অপরাধী নয়, স্রেফ তুচ্ছ এবং সংকীর্ণ মানসিকতার বশে তা নিয়ে মুসলিম ছাত্রদের গ্রেপ্তার করার ভয়ঙ্কর প্রবণতাকে নিয়ে এবার সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতির গলার আওয়াজ কেঁপে উঠল। ভোপালের ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটিতে আয়োজিত চতুর্থ জাস্টিস জিপি সিং মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়া ভারতীয় বিচার ব্যবস্থা, প্রশাসন এবং বাক স্বাধীনতার বর্তমান বাস্তবতার উপর এমন কিছু সপাট ও রূঢ় সত্য উচ্চারণ করেছেন যা শুনলে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। উত্তরপ্রদেশে ঘটে যাওয়া সেই কুখ্যাত নৌকায় বিরিয়ানি খাওয়ার ঘটনা থেকে শুরু করে ক্যাম্পাসে ছাত্র আন্দোলন দমন এবং বিচার ব্যবস্থার ভূমিকা সবকিছু নিয়েই বিচারপতি যেভাবে কড়া আক্রমণ শানিয়েছেন তা এই মুহূর্তে জাতীয় রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ঘটনার একটু গভীরে যাওয়া যাক। ঠিক কয়েক মাস আগের কথা, উত্তরপ্রদেশের বারাণসীতে ঘটেছিল সেই ন্যক্কারজনক ঘটনা। বারাণসী পুলিশের মুন্সিয়ানায় 14 জন মুসলিম তরুণকে মার্চ মাসে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের অপরাধ কী ছিল? তারা গঙ্গার বুকে একটি নৌবিহার বা বোট রাইডে ইফতারের সময় মুরগির মাংস বা চিকেন বিরিয়ানি খাচ্ছিলেন। অভিযোগ তোলা হয়েছিল যে তাঁরা নাকি নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাচ্ছিলেন এবং সেই সময় মাংসের হাড় বা উচ্ছিষ্ট গঙ্গার পবিত্র জলে ফেলে দিচ্ছিলেন। সনাতন ধর্মে গঙ্গার যে গভীর আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে তার অবমাননা করা হয়েছে এবং এর মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে। এই কারণ দেখিয়ে বারাণসী পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস-এর 298 এবং 299 ধারা অনুযায়ী মামলা রুজু করে। শুধু তাই নয়, জনরোষ ও জন উপদ্রব সৃষ্টি এবং জল দূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের মতো মারাত্মক সব ধারা চাপিয়ে সেই তরুণদের সোজা লকআপে পুরে দেওয়া হয়। একজন বিচারপতি হিসেবে এই বাস্তবতাকে সামনে এনে উজ্জ্বল ভুইয়া অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেছেন, আইন কখনো বলেনি গঙ্গার উপর মুরগি খাওয়া নিষিদ্ধ, অথচ সামান্য একটা খাবার খাওয়ার অপরাধে সেই তরুণদের টানা 3টে মাস জেলের কুঠুরিতে কাটাতে হয়েছে। যে দেশে খাদ্যাভ্যাস বা ব্যক্তিগত পছন্দ মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেখানে শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের যুবক হওয়ায় তাদের উপর এই পুলিশি তাণ্ডব কেন নেমে এলো তা নিয়ে আজ বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে এই নিয়ে একটা প্রশ্ন উঠছেই। বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়া কি বলেছেন তার বক্তব্যে শুনে নিন। Right to express one's views and to demonstrate peacefully are fundamental freedoms of the citizens. Debate and dissent are the essence of democracy. Unfortunately, even normal activities are being criminalized. People who come to voice their anguish over environmental degradation, which is a reality, are chased away as if they are criminals. Students protesting in campuses are arrested and they do not get bail for 30-40 days. They are suspended, for which they have to go to the court. It takes time. These issues raise serious questions. Citizens are finding that though the courts are responsive and do grant bail, do grant relief, many a times it is belated. But it is the restrictive conditions which are imposed while granting bail that are causing the greatest concern. By such restrictive orders, are the courts indirectly telling the citizens or discouraging the citizens not to express their dissent?
It is not confined to any particular case. Take, for example, the case of a group of youngsters breaking their fast over the river Ganga by consuming chicken biryani. I'm sure that consuming chicken biryani is not an offense, can't be an offense. There is no law prohibiting consumption of chicken over the Ganga river. They were arrested for that reason, very reason. And they had to remain in jail for three months. 3 months. Can you imagine? It took 3 months for the courts to grant them bail. Can people be arrested and denied bail for 3 months for such an activity? I ask myself. Citizens are watching. The world is watching what is happening. For putting up a post on Facebook, commenting on the conduct of a minister who had called a serving Indian Army officer daughter of a terrorist only because of her faith. An FIR is lodged. He had to seek anticipatory bail. Anticipatory bail is granted by the court, no doubt about it. It's granted. But what does the court do? Deposit your passport. Hurry, it's not a flight risk. Deposit your passport. Don't post any other your Facebook post or attend any public meeting or give speeches on this regard. Take the case of young student activists who had suffered long incarceration. While the court granted them bail, they were directed not only to surrender their passports, but also not to participate or address any public meeting, whether in physical form or virtually. Imposition of such restrictive conditions severely undermine their fundamental freedoms and liberty. People would be justified in asking as to whether by passing such orders or by imposing such restrictive conditions, is the court also sending a message? একেবারে স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় বিচারপতি ভূঁইয়া তার বক্তব্য সামনে রাখলেন। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া তার এই ঐতিহাসিক বক্তৃতায় কেবল বারাণসীর ওই ঘটনাটিকেই থামিয়ে রাখেননি, তিনি বর্তমান ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতস্থান প্রতিবাদ ও ভিন্ন মতের কণ্ঠরোধ করার প্রবণতা নিয়েও তীব্র আক্রমণ শানান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে একটি সজীব ও সুস্থ গণতন্ত্রের মূল প্রাণস্পন্দনই হলো শান্তিপূর্ণ প্রতিবাদ, বিতর্ক এবং সরকারের নীতি নিয়ে সমালোচনা বা ভিন্ন মত পোষণ করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজকের দিনে সাধারণ নাগরিকের স্বাভাবিক প্রতিবাদ ও মত প্রকাশের অধিকারকে অপরাধমূলক আচরণ বা ক্রিমিনাল কন্ডাক্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আপনাদের মতামত কি এ বিষয়ে? জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।